নমস্কার। আজকে আমাদের এক বিশেষ বন্ধু, শ্রোতা বন্ধু ইউটিউবেরই, নামটা ঠিক আমার খেয়াল নেই, দেখেছিলাম। উনি বলেছিলেন যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে বাড়িতে নেতিবাচক শক্তি আছে। এটা শুরু করবার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, যারা কেপি অ্যাস্ট্রোলজি, ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি এবং টোটাল কমপ্লিট ভেদিক অ্যাস্ট্রোলজি, ফেস রিডিং অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, যা যা আপনার আছে সব কিছু শেখানো হয়। এবং যারা মেডিটেশন শিখতে যারা চান, যে কোনো ধরনের মেডিটেশন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। একটা প্রথম পয়েন্ট আমি আগে বলি, তারপর আমি বলতে বলতে যাব। বাড়িতে বারবার অকারণে ঝগড়া হওয়া প্রথম পয়েন্ট। এটা আপনি বুঝবেন যে বাড়িতে নেতিবাচক শক্তি আছে। এবার আপনি বলবেন, না সবার বাড়িতেই তো ঝগড়া হয়। সবার বাড়িতেই না ঝগড়া হয়, অবশ্যই হয়, কিন্তু রোজ হয়? রোজ, এভরি ডে বাড়িতে না সেই সময় বুঝে নিতে হবে নেতিবাচক কোনো শক্তি রয়েছে। এই যে বলে না ঝগড়া করতে নেই, খুব জোরে কথা বলতে নেই, মানে এটার জন্য এরকমই যে আমাদের যে বাড়ি হয় সেখানে না আমাদের ইষ্ট দেবদেবীরা বাস করে। যখনই আমরা ঝগড়াটা হয়, ঝগড়াটা আমাদের কি জন্য হয় জানেন? অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়, আমি বলছি না সবার ক্ষেত্রে সমান, বেশিরভাগই হয় টাকা পয়সার জন্যে। বেশিরভাগই হয় হচ্ছে জমি জায়গা সম্পত্তি, এগুলোকে হাতাবার জন্যে বা নিজেদের নামে করবার জন্যে। বেশিরভাগ সময় ঝগড়া হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, মানে বাইরে কোথাও কারোর মানে বিবাহ হয়ে গেছে, তারপরেও তারা বাইরে কোথাও কিছু করছে। এগুলো মোটেও না, মানে এই যে লোভ কেন হাঁটুর নিচে, হাঁটুতেই থাকে, তার ঠিক সামান্য এক দু আঙুল যদি আপনি যদি ধরেন হাঁটুর নিচে, সেখানে হচ্ছে রাহুর অবস্থান। ঠিক আছে, অ্যাস্ট্রোলজিতে। তো এগুলো তো কেউ বলবে না আপনাদেরকে। যখনই আপনি লোভ করলেন না, আপনি হাঁটুর নিচে চলে গেলেন। আপনি রাগ করলেন, ইউরেনাস, আপনি আপনি থায়ে থাইয়ে চলে গেলেন, মানে আপনি মোটামুটি কোমরের নিচে নেমে গেলেন। যখনই না আপনি এদেরকে নিয়ে মানে নিমন্ত্রণ দিচ্ছেন, আপনার রাগকে, আপনার লোভকে, জীবনে আপনি নেতিবাচক শক্তিকে নিমন্ত্রণ দিচ্ছেন। ওই যে লোকে বিয়ের সময় ইনভিটেশন দেয় না, যে স্যার আসবেন বাড়িতে বা ম্যাডাম আসবেন বাড়িতে, তো আপনি না বা আমরা নিমন্ত্রণ দিই রাগ করে। স্পেশালি দুঃখ হলো, কান্না হলো, ওটা তো আরো অনেক বেটার জিনিস। আপনি নিজে অনুতাপ করলেন, আপনার খারাপ লাগলো, কেঁদে ফেললেন, সে সময় ঠিক হয়ে গেল। কিন্তু এই যে লোভ, এই লোভ করাটা, মানে আপনি ভাবতে পারছেন না আপনি কোন তলে যাচ্ছেন। যত আপনি কুণ্ডলিনীর যত আপনি নিচে যাবেন, আপনি কি ভাবছেন যে আমাদের মানে মূলাধার অব্দি শেষ হয়ে গেল কুণ্ডলিনী? না। আপনি কি ভাবছেন সহস্রারে গিয়ে কুণ্ডলিনী শেষ হয়ে গেল? না, এর ওপরেও আরো অনেক তল রয়েছে। কুণ্ডলিনী কি একটা শক্তি, একটা চেতনা। চেতনা কি শুধু আপনার শরীরে রয়েছে নাকি? চেতনা কি শুধু আপনার শরীরে রয়েছে? চেতনা আপনার আরো উপরে রয়েছে। প্লাস চেতনা আপনার শুধু কি ভাবছেন মূলাধার পর্যন্ত রয়েছে নাকি? আরো রয়েছে, আরো 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 একদম তলা আপনাকে ছাড়িয়ে। প্লুটো হচ্ছে কি আমাদের পায়ের পাতা, তারও নিচে। প্লুটোতে কি মানুষের মৃত্যু ঘটে, সেসব পরের কথা। আরো আপনার নিচে। ওই যে বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। তো লোভ রাহু করালো, সেখানে পাপ তৈরি হলো আমাদের অ্যাঙ্কেলে। নেপচুন রয়েছে সেখানে। প্লুটো হচ্ছে পায়ের পাতা, মৃত্যু। তো লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে গেল, খেলা শেষ। তো যত আপনি নেগেটিভ শক্তিদেরকে এভাবে নিমন্ত্রণ করবেন, লোভ, ক্ষোভ, দ্বেষ, যারা দেখবেন না প্রচুর পরিমাণ, আপনি জানেন একটা জিনিস আপনাকে বলি, আমি মানছি সেক্স থেকেই মানুষের জন্ম হয়েছে, কিন্তু কোন ইন্টেনশন নিয়ে আপনি সেক্স করছেন, সেটাও কিন্তু আপনার কিন্তু নেগেটিভ শক্তির কিন্তু জন্ম দেয়। আপনি জানেন এরকম বহু বাড়ি আছে যারা খুব এরকম মানে সেক্স প্রবণ যারা বেশি মানুষ হয়, তাদের কাছেও কিন্তু নেগেটিভ শক্তি কিন্তু অল টাইম থাকে। বা যারা দেখবেন খুব ড্রাগ এডিক্টেড হয়, যারা ড্রাগ এডিক্টেড হয়, মানে খুব যারা নেশা করে, প্রচণ্ড যখন নেশা করে, মানে এরকম কিছু মানুষ দেখবেন
আমাদের জীবনে থাকে যারা নেশা ছাড়া থাকতে পারে না, তো সে সময়ও কিন্তু এরকম নেতিবাচক শক্তি কিন্তু বাড়িতে থাকে। এবার কথা হচ্ছে আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? কথাটা হচ্ছে সেটা পাচ্ছেন না, আপনি শুধু ফিল করতে পারছেন। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে পরিবারের সদস্যদের সবসময় মন খারাপ থাকে। অল টাইম, মানে কোনো রকম কোনো কারণ নেই, সবসময় তাদের মন খারাপ থাকছে। মুড সুইংস তো তবু হয় যখন মাঝে মাঝে হয়, কিন্তু যদি অল টাইম আপনার পরিবারের সদস্যদের মন খারাপ যদি থাকে, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তি কিন্তু বাসা কিন্তু বেঁধেছে। এবার এগুলোর উপায় কি? আপনাকে এখান থেকে দূরে সরতে হবে। মানে মেন কথা হচ্ছে গিয়ে শুক্রকে, আমাদের যে অনাহত যে চক্র আছে সেখানে না কোনো সময় না, মানে যাই হয়ে যাক না কেন, এই শরীরটা তো আমাদের দেওয়া নয়, আপনার বাবা মা বা কেউ দিয়েছে তো। আপনার বাবা মা শরীরটা তার বাবা মা দিয়েছে। তো সবকিছুই যখন অন্য লোকের দেওয়া বা প্রকৃতির দেওয়া বলা ভালো, সবচেয়ে বেটার অপশন বলা ভালো প্রকৃতির দেওয়া, নামটাও যখন প্রকৃতির দেওয়া, তাহলে আমি ভাবছি কেন যে কালকে আমি কি খাবো, কালকে আমি কি পরবো? কেন ভাবছি? আমি কাজ পাচ্ছি না কেন? আমার বিবাহ হচ্ছে, আমি কেন ভাবতে যাবো? আমার বিয়ে হবে না কি হবে সেটা আমার তো জেনে লাভ নেই। সেটা 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 প্রকৃতি ঠিক করে রেখেছে, তার যদি মনে হয় তাহলে হবে, না হলে না হবে। প্রকৃতি ঠিক করে রেখেছে আমি যে কাজটা করব, কোন কাজে আমার সফলতা আসবে কি আসবে না, বা এলেও সেই সফলতা টিকবে কিনা, সেগুলো তো আমার জেনে কোনো দরকার নেই, কারণ সবকিছুই যখন প্রকৃতির দেওয়া, তো পুরো জিনিসটা তাহলে প্রকৃতিই বুঝে নিক। আমি কেন বুঝতে যাবো? মাঝখান থেকে আমি কেন কাবাব মে হাড্ডি হতে যাব? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আমার চিন্তা, আমি যদি আমার ইষ্টকে ভালোবাসি, আমার ইষ্টের প্রতি যদি আমার কোনো ডাউট না থাকে, মানে সন্দেহ যদি না থাকে তার আহ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার প্রতি যদি কোনো ডাউট না থাকে, দেখুন যেখানে ডাউট থাকে সেটা তো আর ভালোবাসা নয়, তাই না? সেটা এক ধরনের দ্বিচারিতা। তো যদি ডাউট থাকে, তাহলে সেখানে ঈশ্বর নেই। যদি ডাউট থাকে আপনার ভক্তি ভালোবাসার প্রতি, সেখানে আমি বলবো সেটা কোনো মানুষও হতে পারে, মানে শুধুমাত্র যে ঈশ্বরই হবেন এমনটা নয়। সেটা ভেবে দেখবেন, এটা বিচার্য বিষয়, আপনাদের উপর ছাড়লাম। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে 3 নম্বর পয়েন্ট, কোনো কারণ ছাড়াই অস্বস্তিকর ভারী পরিবেশ তৈরি হয়ে যায়। আপনি দেখবেন আপনার যখন বাড়িতে রয়েছে, আপনার না হঠাৎ করে না শরীরটা ভারী হয়ে গেল, এরকম ফিল হয় অনেকের। ভারী হয়ে গেল হঠাৎ করে শরীরটা, হঠাৎ করে মনে হচ্ছে না কারো একটা উপস্থিতি আপনি টের পাচ্ছেন। অনেক সময় কালো ছায়া দেখতে পায় মানুষ, আপনি চোখেও দেখতে পাবেন, যদি আপনি সামান্য কনসিয়াস যদি থাকেন বা সচেতন যদি থাকেন, আপনি দেখতে পাবেন এরকম টাইপের ছায়া কোনো এক সময়। যারা সাধনা করেন তারা খুব ভালো বুঝতে পারে। যাই হোক, তো এটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কিছু না কিছু একটা নেগেটিভ বা নেতিবাচক কোনো শক্তি রয়েছে। পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, বারবার দুঃস্বপ্ন দেখা। মানে ভয়ের স্বপ্ন, অ্যাক্সিডেন্টের স্বপ্ন, ভূতের স্বপ্ন। মানে যখনই শুচ্ছেন দেখছেন ওই একই বারবার, মানে কোনো ভালো স্বপ্ন তো আসছেই না। যখনই ঘুমোচ্ছেন দেখছেন যে কি আপনার ভূতের স্বপ্ন, প্যানিক অ্যাটাক হচ্ছে, স্পিরিট অ্যাটাক হচ্ছে, এরকম যদি হয়, তাহলেও আপনি বুঝবেন যে এটা একটা কারণ। তারপরের পয়েন্ট, পুজো বা প্রার্থনায় মন না বসা। দেখবেন আপনি পুজো করতে বসে আপনার ভালো লাগছে না, বা আপনি ধ্যান করতে বসেছেন ভালো লাগছে না। এটা একদিন দুদিন ঠিক আছে, কিন্তু আপনি যদি দেখেন মাসের 30টা দিনেই আপনার ওই একই জিনিস হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে যেটা বললাম নেতিবাচক শক্তি সেখানে রয়েছে। তারপরে দেখবেন আর্থিক ক্ষতি হওয়া, মানে অ্যাক্সিডেন্টাল খরচ যদি বেড়ে যায় আপনার কোনোভাবে, অপ্রত্যাশিত কোনো খরচ, এটাও তার মধ্যে পড়ে। তো তখন বুঝবেন যে নেতিবাচক শক্তি বাড়িতে রয়েছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে একের পর এক কাজে বাধা আসা, মানে আরেকটা কাজেও বাধা আসে, পিতৃদোষ। মানে ব্যাপারটা হচ্ছে কি, কালসর্প দোষ। এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে হয়, মানে এদের কোনো কাজই কমপ্লিট হয় না। যাই হোক, এই এই জিনিসগুলো আছে কেন হয়, লাস্টে আমি বলবো এর রেমেডি একটাই, শুধু রেমেডি বলবো একটাই, একটাতেই আপনার সব কটাকে কিন্তু কভার হয়ে যাবে। একটাই বলবো লাস্টের দিকে, আর কিছু না। অবশ্যই যখন প্রবলেমটা যখন বলতে বসেছি, সমাধানটা না বলে তো যাব না, একদম।
পরের পয়েন্ট হচ্ছে গিয়ে ঘন ঘন ছোটখাটো দুর্ঘটনা ঘটা, মানে দেখছেন কনস্ট্যান্ট কিছু না কিছু হয়েই চলেছে। মৃত্যু নয়, মানে মৃত্যু তো একদিন মানুষের হবে সেটা নয়, মানে এমন একটা কিছু যেটা আনএক্সপেক্টেড। ধরুন আপনি একটা কাজে অ্যাপ্লাই করেছেন, হয়ে গেছিল, আবার তার হঠাৎ করে ফোন করে বললো না আমাদের না লোক নেওয়া হয়ে গেছে। তো হয় এরকম, অনেক মানুষের সময় হয়। তারপর দেখবেন বারে বারে, পরের পয়েন্ট যদি বলি, এটা একটা মানে ভাইটাল পয়েন্ট, 9 নম্বর, বারে বারে খাবারে যদি চুল আপনি দেখতে পান, মানে ধরুন আপনি খেতে বসেন, যখনই বসেন তখনই আপনি খাবারে চুল দেখছেন, খাবারে চুল পড়া। তো অল টাইম, মানে যখনই বসছেন, মানে একবার দুবার পাঁচবার নয়, কিন্তু মানে যখনই আপনি বসছেন তখনই যদি দেখেন, বা ভেরি ফ্রিকোয়েন্টলি, খুব মানে খুব মাঝে মাঝেই যদি এটা হয়, মানে 10 দিনের মধ্যে যদি 7 দিনই আপনি খাচ্ছেন, তখন যদি দেখেন যে আপনার খাবারে চুল পড়ছে, তখন এটা কিন্তু মোটো একটা ভালো সংকেত কিন্তু নয় অ্যাকচুয়ালি এটা। তো তারপরে আপনার যে পয়েন্টটা আমি বলবো, 10 নম্বর পয়েন্টটাই বলি। পোষ্য প্রাণীর প্রতি যদি কোনো অস্বাভাবিক আচরণ দেখতে পান, মানে ধরুন আপনার বাড়িতে যদি মানে কিছু যদি ডোমেস্টিক কিছু অ্যানিমেলস থাকে, এরকম ক্যাট হয়ে যেতে পারে, কুকুর হতে পারে, বা আরো কিছু হতে পারে, যাই হোক, অনেকে গরুও পোষে যারা গ্রামের দিকে যারা থাকে, যদি তাদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ যদি আপনি দেখতে পান, এটা আমি দেখেছি বলে আর কি বলেছি, মানে হঠাৎ করে তারা চেঁচাচ্ছে, কেউ নেই অথচ তারা দেখতে পাচ্ছে, তো এরকম যদি বিশেষ কিছু যদি দেখে থাকেন, তখনও কিন্তু এটা একটা সংকেত। পরের পয়েন্ট হচ্ছে কোনো নির্দিষ্ট ঘরে অকারণে ভয় লাগা, মানে আপনার ঘরে হয়তো অনেকগুলো রুম আছে, একটা রুমে আপনার হয়তো বেশি না ভয় করে, বাকি রুমগুলো তো অত আপনার ভয় করে না, পার্টিকুলারলি একটা রুমই আপনার বেশি ভয় করে, এরকম অনেক কিছু জায়গা আছে। যে আপনি বলেন মাঝে মাঝে, দেখুন আমি বাইরে যে রুমগুলোতে থাকি হয়তো আপনার ভয় লাগে না, কিন্তু পার্টিকুলারলি নির্দিষ্ট একটা ঘর আছে যেখানে আপনার গেলে একটু নিজের বাড়ি, তাও আপনার ভয় লাগে, অকারণ, মানে এটা অকারণে ভয় যেটাকে বলা হয়, তাও আপনি বুঝবেন সেখানে কিছু আছে। সবসময় অবসন্ন মনোভাব করে, ওই যে বললাম মন বেশিরভাগ দিয়েই যদি মুড সুইংস থাকে, অবসন্ন, ডিপ্রেসিভ, ভুল বোঝাবুঝি যদি বাড়তে থাকে পরিবারের সাথে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে কোনো নেতিবাচক শক্তি, বা বলা ভালো কোনো কালো কোনো শক্তি, বা নেগেটিভ কোনো শক্তি আপনার মধ্যে বাসা বেঁধেছে। বাসা বাঁধে কিন্তু, মানে একদমই হালকাভাবে নেবেন না এটা। পরের পয়েন্ট হচ্ছে কি, বাড়িতে যদি বারবার জিনিসপত্র ভেঙে যায়, দেখবেন আজকে আজকে জলের গ্লাস ভাঙছে, কালকে আয়না ভাঙছে, কালকে সেটা ভাঙছে, কোন ইলেকট্রনিক, কালকে ইলেকট্রনিক্স এর জিনিস ফট করে খারাপ হয়ে গেল, রোজ যদি এটা হতে থাকে, ফ্রিকোয়েন্টলি, ভেরি ফ্রিকোয়েন্টলি, তখন কিন্তু বুঝবেন যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি এসেছে বা ভর করেছে। পরের পয়েন্টটা যাই আমরা, যদি অকারণে বেশি অস্থিরতা যদি বাড়তে দেখেন, এটাও একটা বড় সংকেত। 16 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন কাজ শুরু করলেই বাধা আসে। পরের পয়েন্ট হচ্ছে বারবার অসুস্থতা লেগেই থাকে, বারবার অসুস্থতা, অসুস্থতা লেগেই থাকে। পরের পয়েন্ট হচ্ছে ঘরে শান্তির অনুভব করা, মানে শান্তি নেই, শান্তিবিহীন ঘর এরকমটা মনে করা। তার পরের পয়েন্টে আমরা যাব, ঘন ঘন না মানে অশুভ স্বপ্ন দেখা, যেটা আগেও বললাম আর কি, দুঃস্বপ্ন দেখা, ইতিবাচক চিন্তা ধরে রাখতে অসুবিধা হওয়া। হুম। তারপর ধরুন বাড়িতে যদি ঢোকার আগে আপনার ভয় করে, বা মনে হয় যেন গা ছমছম করছে, তখন এরকম হয়। এই পয়েন্টগুলো যেগুলো আপনাদেরকে বললাম, এই পয়েন্টগুলো যে মোট হচ্ছে কি বেসিক পয়েন্ট বোঝার জন্য যে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি আছে। এবার এগুলোকে দূর করবার কি উপায় আপনি আমাকে করতে বলবেন। এক হচ্ছে
আপনার বাড়িতে তার মানে এই গোটা বিষয়টা পর্যালোচনা করলে যেটা বোঝায়, শুভ কাজ কম হচ্ছে, অশুভ কাজ বেশি হচ্ছে, তাই তো? উল্টোটা শুরু করে দিন, শুভ কাজ করা শুরু করে দিন বাড়িতে। বাড়িতে আপনি শুভ কাজ করা শুরু করে দিন। ওখানে নেতিবাচক শক্তি আপনাকে চারিদিকে ঘিরে ধরেছে এই জন্যই, কারণ ওখানে অশুভ জিনিস বেশি হচ্ছে, আপনারাই করছেন বাড়িতে অশুভ জিনিস, জেনে অথবা না জেনে। তার ঠিক উল্টোটা করা শুরু করে দিন, ঈশ্বর ভক্তি করুন। আমাকে একজন যিনি পৈতা দিয়েছিলেন, মানে এখনকার দিনের পুরোহিতের মতন কিন্তু উনি নয়, ঠিক আছে? মানে আপনি ভাববেন না যে যিনি আমাকে পৈতে দিয়েছিলেন শুধুমাত্র সে একজন সাধক, মানে শুধু একদম সে বাড়িতে গিয়ে বই পড়ে পুজো করে বা এরকম লোক সে একদমই নয়। তো উনি আমাকে বলেছিলেন যে যদি কোনো সময় এরকম কিছু দেখো, তুমি কোনোদিনও শাম্ভাবী মহামুদ্রা করো। শাম্ভাব শিবের মুদ্রা এটা। শাম্ভাবী মহামুদ্রা যে ব্যক্তি টানা মেনটেন করতে পারে, সবাই পারে না মেনটেন করতে, যদি কেউ পারে, সে যদি লাগাতার করতে থাকে, তার সাথে অ্যাটলিস্ট খারাপ হবে না। বুঝতে পেরেছেন? কারণ আপনি স্বয়ং ভূতনাথকে নিমন্ত্রণ দিচ্ছেন, যে ভূতেদের নাথ মহাদেব। ঠিক আছে, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে ভক্তি। আপনি যদি ধরুন কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ থোড়ি না ভয় করতো কাউকে। আপনি জানেন কৃষ্ণ কিন্তু একজন ক্রিয়াযোগী ছিল। কৃষ্ণ ক্রিয়াযোগের মাস্টার ছিল একদম। আমরা কি ক্রিয়াযোগ জানি? কিছুই জানি না। ওনার কাছে যে মানে ওনার যে দৃষ্টিভঙ্গি বা ওনার কাছে যে ক্ষমতা, যে পাওয়ার, যে শক্তিগুলো ছিল, উনি বাবাজি মহারাজকে পর্যন্ত দেখা দিয়ে সেগুলো শিখিয়েছেন। বাবাজি মহারাজকে তো সবাই পুজো করে, কৃষ্ণ তারও আগে। মানে কৃষ্ণকে ভগবান এমনিই বলে না, কিন্তু ওর কোয়ালিটির জন্য ওকে ভগবান বলে। কৃষ্ণের যে শরীরটা সেটা তো আজকে নেই, সেটা তো এই মাটিতে মিশে গেছে, কিন্তু তার যে ইমপ্রিন্ট, তার যে সংস্কার, তার যে আত্মার যে শক্তি, সেটা কিন্তু কোনোদিনও কিন্তু ডিসলভ হবে না। আর না হোক, সেটাই এই কাম্য, কারণ ওনার মতন একজন শক্তিকে অবশ্যই অমনি প্রেজেন্ট, তাই জন্য সে ভগবান। তো ভগবান যেখানে থাকে সেখানে ভূত প্রেত কি থাকতে পারে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনারা বিচার করবেন। এর থেকে বেশি আমি কিছু বলবো না। যেখানে ভগবান অধিষ্ঠান করেন, শুভ শক্তি যেখানে বিরাজমান হয়, সেখানে কি অশুভ শক্তি বিরাজমান হয়? হয় না। এরপরে দেখবেন আপনি প্রচুর মেডিটেশন করছেন, তারপরেও যদি এগুলো আপনার সাথে হয়, তাহলে ভাববেন ঈশ্বর আপনার কাছে আপনার পরীক্ষা নিচ্ছেন। কিন্তু আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, মানে আপনার গায়ে এসে কেউ আঁচড় দিয়ে যাবে বা বসিয়ে দিয়ে যাবে কিছু, বা আপনাকে একদম কি বলবো, মানে জীবনের ঝুঁকি চলে আসবে। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই, যে ব্যক্তি ঈশ্বর ভক্তি করে, ঈশ্বরকে প্রেম করে, তার কোনো ক্ষতি হোক, তার পার্সোনালি কোনো ক্ষতি হোক, বাকি লোককে উড়িয়ে দেবে, বাকি চারপাশের লোককে উড়িয়ে দেবে, কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু কেউ কোনোদিনও ছুতে পারবে না। এটাকে বলে কৃপা, অর্থাৎ করে পাওয়া। সেই ব্যক্তি সেরকম কাজকর্ম করছেন, তাই জন্য উনি কৃপা পাচ্ছেন। বাকি বাড়ির বাকি লোকেরা, আমাদের বাবা মারা সেরকম কাজ করছে না, তাই পাচ্ছে না। চলুন আজ আসি, ভালো থাকবেন সবাই। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে অষ্টম ঘর স্করপিওতে পড়ে, এটা কি খুব খারাপ? আমি বলি দাদা আপনাকে একটা কথা, এটা যদি খারাপই হতো তাহলে কি মোক্ষ ত্রিকোণ কেন বলা হয়? মনে রাখবেন সবসময়, 4, 8, 12, এটাকে মোক্ষ ত্রিকোণ বলা হয় তো, মানে যেখান থেকে মানুষ মুক্তি পায়। তাহলে কেন মানুষ, এটা যদি খারাপ ঘরই হতো তাহলে এটাকে মোক্ষ ত্রিকোণ কেন বলে? 4, 8, 12-র মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘর কোনটা জানেন? সেটা হচ্ছে 8 নম্বর ঘর। এবার বলবেন কেন? কারণ 8 নম্বর ঘরকে একটা গ্রহ রুল করে না, দুটো গ্রহ রুল করে। ভেবে দেখবেন, 4, 8, 12-র মধ্যে 8 নম্বর ঘর, 3, 7, 11-র মধ্যে 11 নম্বর ঘর। এই দুটো ঘরকে কিন্তু একটা গ্রহ রুল করে না, দুটো গ্রহ রুল করে। আপনি সেটা ভালোভাবেই জানেন। অষ্টম ঘরকে মঙ্গল এবং কেতু রুল করে, 11th হাউসকে শনি এবং রাহু দুজনেই কিন্তু রুল করে। ভালো থাকবেন, আজ আসি।